সফটুনস এফএম বাংলা অডিও চ্যানেল আজ আপনাদের কাছে নিয়ে এসেছে আইরিশ সাহিত্যিক ব্রাম স্টোকারের লেখা গল্প রুম নাম্বার 7। এ গল্প আমি বহুদিন কাউকে বলিনি। রহস্যের ব্যাখ্যা আমার কাছে নেই, তাই ভেবেছি লোকে হয়তো আমার কথা বিশ্বাসই করবে না। এখন অবশ্য কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক তাতে কিছু যায় আসে না। আমি একটি সত্যি ঘটনাই বলছি। আপনারা হয়তো ভূতে বিশ্বাস নাও করতে পারেন। আমিও যে বিশ্বাস করি তা নিশ্চিত করে বলতে পারি না। সেই রাতে সত্যি ভূত দেখেছিলাম কিনা তাও জানি না। যদি ওটা ভূত না হয়ে থাকে তাহলে কি দেখেছিলাম জানি না। ইংল্যান্ডের উত্তরে গিয়েছিলাম ব্যবসায়িক কাজে। কাজ শেষে বাড়ি ফিরছিলাম। আমি লন্ডনের কাছেই থাকি। তখন শীতকাল, আবহাওয়া ছিল বৈরী। আমি সকাল সকালই রওনা হয়েছিলাম, তবে বেশি দ্রুত গাড়ি চালাতে পারিনি। রাস্তাঘাট বরফে ঢাকা, তাই মন্থর গতিতে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছিল। যখন সন্ধে ঘনিয়ে এলো, বাড়ির পথ তখনও বহু দূর। আমার গাড়ির বাতি প্রায় নিভু নিভু। গাড়ি নিয়ে মেইন রোডে অবস্থান খুবই বিপজ্জনক, কারণ ওই রাস্তায় বেশ গাড়ি চলাচল করছিল। আমি মূল রাস্তা ছেড়ে শান্ত নির্জন একটা গাঁয়ের পথে মোড় নিলাম। মাইলখানেক এগোবার পরে রাস্তার পাশে একটা সাইনবোর্ড চোখে পড়ল, মিলহ্যাম লেখা রোড সাইনে। 5 মিনিট বাদে আমি একটি সরু রাস্তায় উঠে এলাম। দুপাশে ঘরবাড়ি, দোকানপাটও নজরে এলো। আলো জ্বলছে। রাস্তার মাথায় একটা গ্যারেজ। আমি সেখানে গিয়ে গাড়ি দাঁড় করালাম। গ্যারেজ মালিককে আমার গাড়ির সমস্যার কথা বললাম। সে গাড়ির বাতি পরীক্ষা করে দেখল, তারপর ইঞ্জিন দেখল। মাথা নেড়ে বলল, আপনার গাড়ির ডায়নামোটা ভেঙে গেছে। কাল সকালে মেরামত করে দিতে পারবো, তবে আজ রাতে আর গাড়ি না চালানোই ভালো, নিরাপদ হবে না। আচ্ছা, বলছি যে মিলহ্যামে কোনো হোটেল আছে? জানতে চাই আমি। আছে তো, জবাব দিল লোকটি। ওই রাস্তার ওই মাথায় দ্য গোট নামে একটা হোটেল আছে। আপনি এই হোটেলটা পার করেই এসেছেন। শীতকালে মিলহ্যামে খুব বেশি মানুষজন আসে না বাইরে থেকে। মিস্টার রিচার্ডকে বলবেন আমি আপনার ডায়নামো মেরামত করে দিচ্ছি। উনি আপনাকে আদর যত্নের কোনো ত্রুটি করবেন না। আমি গ্যারেজ মালিককে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে আমার সুটকেসটি বের করে নিলাম। তারপর হাঁটা দিলাম দ্য গোট অভিমুখে। এটি পুরনো একটি ভবন। জানলা দিয়ে দেখতে পেলাম ছোট ডাইনিং রুমের ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। সদর দরজার পরেই হোটেল অফিস। আমি ডেস্কের গায়ে লাগানো বেল টিপলাম। অফিসের পিছন দিক থেকে আবির্ভূত হলো বিশাল দেহী এক লোক। তার এক হাতে কাপড়, অপর হাতে আধা গ্লাস বিয়ার। আমার দিকে তাকিয়ে বন্ধুত্বপূর্ণ হাসি উপহার দিল সে। মিস্টার রিচার্ডস, জিজ্ঞেস করলাম আমি। ডেস্কের উপর বিয়ারের গ্লাস নামিয়ে রাখল সে। ইয়েস, আপনার জন্য কি করতে পারি? আমি জানালাম আমার গাড়ি গ্যারেজে রেখে এসেছি। বললাম রাতে থাকার মতো একটি রুম এবং খাবার দাবার চাই। খাবার পেতে তো সমস্যা নেই, বলল সে। ঘন্টাখানেকের মধ্যে রেডি হয়ে যাবে ডিনার। তবে রুম পাওয়াটা একটু কঠিন। দেখতেই পাচ্ছেন এটা একটা ছোট হোটেল, আর আমাদের মাত্র 6টাই বেডরুম, সবগুলোতেই লোক আছে। শীতকালে অবশ্য খুব কমই আমাদের হোটেল ভর্তি হয়ে যায়, কিন্তু আমি দুঃখিত। তাহলে এখন কি করা যায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তাকে। এমন সময় দরজাটি আবার খুলে গেল। ছোটখাটো চেহারার এক ভদ্রমহিলা দ্রুত হেঁটে এলেন ভেতরে। ইনি আমার স্ত্রী, বলল মিস্টার রিচার্ডস। তার দিকে ফিরল। লিজ, এই ভদ্রলোককে বলছিলাম আজ রাতে আমাদের কোনো কামরা খালি নেই। ওনার গাড়ি গ্যারেজে মেরামতির জন্য, তাই উনি আজ রাতে এখানে থাকতে চেয়েছিলেন, ডিনারও করবেন। 7 নম্বর রুমটা খালি আছে টম, বললেন মহিলা। কিন্তু ওটা তো। বাক্য শেষ করল না সে।
বিয়ারের গ্লাস তুলে নিয়ে চুমুক দিতে দিতে তার স্ত্রীর কথা শুনতে লাগলো। দেখো, ভদ্রলোককে এভাবে আমরা ফিরিয়ে দিতে পারি না। বললেন ভদ্রমহিলা। আমি 7 নম্বর রুমটা রেডি করে দিচ্ছি। আপনাদের বোধহয় বেশ ঝামেলাতেই ফেলে দিলাম। না না, কোনো ঝামেলা নাই মিস্টার। স্যান্ডার্স বললাম। আমি জন স্যান্ডার্স। আমাদের কোনো ঝামেলা হচ্ছে না মিস্টার স্যান্ডার্স। 7 নম্বর রুমটা আমরা তেমন ব্যবহার করি না। আপনি ওখানে আরামেই থাকতে পারবেন, কোনো সমস্যা নেই ওটাতে। মহিলা তার স্বামীর দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন। তার স্বামী ভাবলেশহীন হয়ে রইল। আসুন মিস্টার স্যান্ডার্স, বলল সে। আমাদের ঘরে তৈরি বিয়ার, এক গ্লাস চেখে দেখুন। এর চেয়ে সুস্বাদু বিয়ার আপনি ইংল্যান্ডের কোথাও পাবেন না। আপনার সুটকেসটি আপাতত অফিসেই থাক, এই ফাঁকে আপনার ঘরটি রেডি হয়ে যাবে। সে আমাকে নিয়ে বারে চলে এলো। এখানে লোকজন মদ্যপান এবং গল্পগুজব করছে। কয়েকজনের সঙ্গে পরিচয় হলো। এরা বাইরের শহর থেকে এসেছে, কয়েকজন আবার মিলহ্যামের বাসিন্দা। বারে এসেছে সান্ধ্যকালীন বিয়ার পান করতে। আমি এখানে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করছিলাম। মিস্টার রিচার্ডস তার বিখ্যাত বিয়ার 1 গ্লাস খেতে দিল আমাকে। ঠিকই বলেছে সে, দারুণ স্বাদ। কিছুক্ষণ পরে আমাকে জানানো হলো আমার ঘর রেডি করা হয়েছে। তখন অবশ্য এই আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তবু একটু পরে উঠতে হলো। অফিস ঘর থেকে আমার সুটকেস নিয়ে 7 নম্বর রুমে চলে এলাম। এটি টপ ফ্লোরে, অন্যান্য বেডরুমগুলোর মাথার উপরে। এখানে বেশ ঠান্ডা, তবে মিস্টার রিচার্ডস ছোট একটি ফায়ারপ্লেস জ্বালিয়ে রেখেছে। ঘর কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে ভাবলাম আমি। আর কামরাটিও বেশ নিরিবিলি, আজ রাতে জম্পেশ ঘুম দেওয়া যাবে। কামরাটি আয়তনে তেমন বড় নয়। একটি খাট, কাপড় চোপড় রাখার আলমারি এবং দরজার পিছনে মুখ হাত ধোয়ার জন্য একটি বেসিন। ওয়াশ বেসিন এবং আলমারির মাঝখানে দেয়াল ঘেঁষে খাড়া পিঠের একটা চেয়ার চোখে পড়ল, আর ফায়ারপ্লেস, ব্যাস এই। তবে ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি খুশিই হলাম। সুটকেস খুলে জামা কাপড় বের করে হাত মুখ ধুয়ে চললাম ডিনারে। মিসেস রিচার্ডস ভালো রাঁধুনি, খাবারটি বেশ উপভোগ করলাম। 1 বোতল রেড ওয়াইনও দিয়েছে। খাওয়া শেষে আমি বারে চলে এলাম। মিস্টার রিচার্ডস এবং তার কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে খানিক আড্ডা দিলাম। একটু পরে ভ্রমণ ক্লান্তিতে ঘুমে চোখ বুজে আসতে লাগল। আমি ঘুমোতে যাব, বললাম মিস্টার রিচার্ডসকে। আমাকে একটু সকাল সকাল ব্রেকফাস্ট দেওয়া যাবে? গাড়ি রেডি হয়ে গেলেই রওনা দিতে চাই। 8টার সময় দিলে চলবে? হ্যাঁ, চলবে, ধন্যবাদ। মনে হয় না সকাল 9টার আগে ডায়নামো মেরামতির কাজ শেষ হবে। তাহলে শুভরাত্রি মিস্টার আপনাকেও স্যান্ডার্স। শুভরাত্রি এবং ধন্যবাদ একটি সুন্দর সন্ধ্যার জন্য। অগ্নিচুল্লির কারণে ঘরটি বেশ গরম। আমি বিছানায় শুয়ে কিছুক্ষণ বই পড়লাম, কিন্তু বারবার চোখ ঘুমে ঢলে আসছে দেখে বই পড়া বাদ দিয়ে ঘরের বাতি নিভিয়ে টান টান হলাম বিছানায়। একটু পরেই ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি, তবে কিছু একটা আমাকে জাগিয়ে তুলল। কোনো শব্দ শুনে আমার ঘুম ভাঙেনি। বেডরুম নীরব, তবে অদ্ভুত কিছু একটা ঘটছে। আমার বিছানার পাশের টেবিলের বাতিটি নেভানো, তবু ঘরটি আস্তে আস্তে আলোকিত হয়ে আসছে কামরার একটি অংশ। আমার বিছানা ডুবে আছে আঁধারে। আমি আলমারি কিংবা মুখ ধোয়ার বেসিন কোনোটিই দেখতে পাচ্ছি না। শুধু দুটোর মাঝখানে বড় চেয়ারখানা নজরে আসছে। ওটার হাতল, পায়া, খাড়া পিঠ সবই পরিষ্কার দেখা যাচ্ছে। অন্ধকারেও যেন জ্বলজ্বল করছে। আমি শক্ত করে চোখ বুজলাম। ভয় টয় পাইনি, অন্তত তখন নয়। ভয়টা এলো পরে। না, আমি ভয় পাইনি, তবে চিন্তা করতে চাইছিলাম। ওই অদ্ভুত আলোটা নিভিয়ে দিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করাতে চাইছিলাম নিজের কাছে। আমি চেয়ারটি দেখতে পাচ্ছি তা সত্যি হতে পারে না। রুমের বাকি অংশ অন্ধকার। আমি আসলে স্বপ্ন দেখছিলাম নিশ্চয়ই।
ডিনারের পরে বারে বসে একটু বেশি মদ্যপান হয়ে গিয়েছিল, যার কারণে স্বপ্ন দেখছিলাম। খুব ধীরে ধীরে 50 পর্যন্ত গুনব ঠিক করলাম। 50 গোনা শেষ করে আমি চোখ খুলব এবং দেখব ঘর অন্ধকার। ঘর পুরো অন্ধকার থাকলেই হবে। 40, 41। আমি খুব আস্তে আস্তে গুনছি। এমন সময় কানে এলো একটা শব্দ। কেউ ঘরের ভিতরে শ্বাস নিচ্ছে। আমি স্থির হয়ে কান পাতলাম। হ্যাঁ, কেউ শ্বাস নিচ্ছে, ঘন ঘন শ্বাস ফেলছে। তাহলে তাহলে এটা স্বপ্ন নয়। কে নিঃশ্বাস ফেলছে? চোর। চোখটা খুললাম। চেয়ারটি যথাস্থানে রয়েছে এবং এখন ওখানে বসে আছে একটা লোক। লোকটা বুড়ো, মাথার চুল পাকা, শিরদাঁড়া টান টান করে বসে আছে সে। চেয়ারের হাতল ধরে রেখেছে শক্ত হাতে। উজ্জ্বল নীল চোখ দুটো আমার উপর স্থির। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি বলতে চাইছিলাম, কে আপনি? এখানে কি করছেন? আমার ঘর থেকে বেরিয়ে যান। আবার মুখ খুলতে চাইলাম, কিন্তু লাভ হলো না। আমি বিছানায় শুয়ে শুয়েই অপেক্ষা করতে থাকলাম। নিজেকে বললাম ভয় না পেতে। লোকটা খুব বুড়ো, আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে বুড়োর চাউনি বড্ড ভীতিকর। পলকহীন চোখে সে তাকিয়েই আছে। লোকটা কিছু একটা নিশ্চয় করছে, ভাবলাম আমি। নিদেন কথা তো বলবেই। লোকটা বোধহয় আমার চিন্তাটা শুনে ফেলল। সে বাম হাত তুলে তাক করল আমার দিকে। এবারে তার চোখে খুব করুণ বিষাদময় চাউনি। হঠাৎ আমার আর ওকে ভয় লাগলো না। লোকটা কিছু বলার চেষ্টা করছে। যখন কথা বলল, গলার স্বর বড্ড করুণ শোনাল। আমি কখনো সন্ধান পাইনি, কিন্তু তুমি পেয়েছো। তার হাত ঝপাত করে পড়ে গেল নিচে। আমি বলে উঠলাম, আমি 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 কিসের সন্ধান পেয়েছি? আপনি কে? কি? তবে প্রশ্ন করার আগেই সে অদৃশ্য হয়ে গেল। ঘর আবার পুরো অন্ধকার। একটি কণ্ঠ আমাকে জাগিয়ে তুলল। আপনার জন্য চা নিয়ে এসেছি মিস্টার স্যান্ডার্স, আর আপনার ব্রেকফাস্ট আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে। মিস্টার রিচার্ডস বেডসাইড টেবিলের ওপরে চায়ের কাপটা রেখে বেরিয়ে গেল দ্রুত। আমি গভীর ভাবনায় ডুবে গেলাম। আমার অদ্ভুত দর্শনার্থীটি চলে যাওয়ার পরপরই আমি ঘুমিয়ে পড়েছিলাম। অথবা সত্যি কি আমি ঘুমিয়েছি? আমি কি গোটা ব্যাপারটাই স্বপ্নে দেখেছি? বিষয়টা নিয়ে কি রিচার্ডস দম্পতির সঙ্গে কথা বলবো? না, এই নিয়ে কিছু বলা ঠিক হবে না। অদ্ভুত আগন্তুকের রহস্য ভেদ করতে না পারলে তারা বড়ই বিব্রত হবে। ওরা আমার খুব যত্ন আত্তি করেছে। আমি ওদের কোনো রকম বিব্রত করতে চাই না। ব্রেকফাস্ট করে আমি হোটেল অফিসে ঢুকলাম বিল শোধ করতে। মিসেস রিচার্ডস বসে আছেন ডেস্কে। আমার যত্ন আত্তি করার জন্য তাকে ধন্যবাদ জানালাম। তিনি আমার দিকে তাকিয়ে একটু হেসে বিল দিলেন। এই আমাদের সৌভাগ্য মিস্টার স্যান্ডার্স। আমরা চাই আমাদের হোটেলে যারা আসেন তারা যেন আরামে থাকতে পারেন। আপনার ভালো ঘুম হয়েছিল তো? আমি বিল পেমেন্টের জন্য টাকা গুনছিলাম। জবাব দেওয়ার জন্য মুখ তুলে তাকাতে মহিলার পেছনের দেওয়ালে ঝোলানো একটি ছবিতে আটকে গেল চোখটা। সাদা চুল, চওড়া শক্ত মুখ এবং ঝকঝকে নীল চোখের লোকটা আমার খুব চেনা লাগলো। ছবিটির দিকে ইঙ্গিত করলাম। আচ্ছা, উনি কে? মিসেস রিচার্ডস ছবির দিকে তাকিয়ে চট করে আমার দিকে ফিরলেন। উনি টমের বাবা, আমাদের সঙ্গে এই হোটেলেই থাকতেন।
5 বছর আগে মারা গেছেন। আপনি কাল যে রুমটায় ছিলেন ওখানেই ওর মৃত্যু ঘটে। এই জন্যই তো টম আপনাকে 7 নম্বর রুমটায় থাকতে দিতে চায়নি। কিন্তু আপনারা... থেমে গেলাম আমি। সাবধানে শব্দ চয়ন করতে হবে। জানি না ভদ্রমহিলা এ ব্যাপারে কতটুকু জানেন কিংবা আমাকে কতটুকুই বা বলতে চাইবেন। তবে আমি কিছু বলার আগেই মিসেস রিচার্ডস আবার বলতে লাগলেন, আসলে 7 নম্বর রুমটা নিয়ে কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে মিস্টার স্যান্ডার্স। 2-1 অতিথি বলেছেন ওই রুমে তাদের ভালো ঘুম হয়নি। রাতের বেলা তারা নাকি ভয় টয়ও পেয়েছেন, যদিও কেন ভয় পেয়েছেন তার ব্যাখ্যা দিতে পারেননি। তাঁরা বলেছেন ঘরটি নাকি ভুতুড়ে। বুঝতেই তো পারছেন, হোটেল মালিকদের জন্য ভূতটুত খুব খারাপ ব্যাপার। সেই জন্যই তো টমের বাবা ঠিক করেন তিনি নিজেই ওই 7 নম্বর রুমটায় রাত কাটাবেন। তিনি বিশ্বাস করতেন না ওই সব ভুতুড়ে টুতুরে ব্যাপারে। বলেছিলেন ওই ঘরে মানুষ ঘুমোতে কেন ভয় পায় সেই রহস্য উদ্ঘাটন করবেন। তাঁর ভূতে বিশ্বাস ছিল না, আমারও নেই। তো উনি ওই ঘরে এক রাতে ঘুমোতে গেলেন, সুস্থ দেহে সুস্থ মনে। কিন্তু বলুন। বললাম আমি। তারপর কি হলো বলে যান। আমি আমার শ্বশুরকে খুব সম্মান করতাম। তার কথা মনে পড়লে এখনো খারাপ লাগে। আমি পরদিন সকালে তার জন্য চা নিয়ে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ওখানে তিনি মরে পড়ে আছেন। বড় চেয়ারটাতে বসে আছেন তিনি, সারা গা বরফের মতো ঠান্ডা এবং প্রাণহীন। তিনি বুড়ো মানুষ ছিলেন। বুড়ো মানুষেরা হঠাৎ করে মরে যেতেই পারেন। ডাক্তার বলেছিলেন এরকম হতেই পারে। তার হার্ট ফেল করেছিল হঠাৎ, ডাক্তারই বলেছেন। মিসেস রিচার্ডস টাকা নিয়ে আমাকে ভাঙতি ফেরত দিলেন। আমি পকেটে ভাঙতিটা রেখে সুটকেস তুলে নিলাম হাতে। মিসেস রিচার্ডস, বললাম আমি, একটা কথা বলতে। তিনি আমার কথা শুনছেন না। আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কাজেই বুঝতেই পারছেন মিস্টার স্যান্ডার্স, 7 নম্বর রুমটার কি রহস্য আমরা কোনোদিন ভেদ করতে পারিনি। কেউ কোনোদিন পারবে বলে মনেও হয় না। ওটা আসলে স্রেফ একটা ভুয়ো গল্প। আমি বিদায় জানিয়ে বেরিয়ে এলাম হোটেল থেকে। রাস্তা ধরে দ্রুত পদক্ষেপে চললাম গ্যারেজে। বুড়োর কথা যেন আমাকে অনুসরণ করছিল। আমি কোনোদিনও সন্ধান পাইনি। আমি কোনোদিন জানতে পারিনি 7 নম্বর কামরা ভুতুড়ে কিনা। কিন্তু তুমি এখন জানতে পারলে ব্যাপারটা। এখন তুমি জানো, তাই না? সফটুনস FM বাংলায় শুনলেন আইরিশ সাহিত্যিক ব্রাম স্টোকারের লেখা গল্প রুম নাম্বার 7। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন সঙ্গীতা গাঙ্গুলি, অঞ্জন রায়চৌধুরী। শব্দগ্রহণে মিলন কুমার প্রধান। ধ্বনি পরিকল্পনা, স্পেশাল এফেক্টস ও পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি। সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল। প্রচার ও অলঙ্করণে সফটুনস।